আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আবার চলে এলাম নতুন আরো একটি ক্লাস নিয়ে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায় 5 কর্মী সংস্থান সম্পর্কে পড়েছিলাম। আজকেও আমরা ওই একই অধ্যায়ের অন্য টপিকস নিয়ে আলোচনা করব। এবার চলে যাই মূল আলোচনায়। আজ আমরা কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় পদক্ষেপগুলো সম্পর্কে জানব। প্রথমে চলে যাই বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, দ্যাট মিন বিভিন্ন বিভাগের ফরমাইশের তালিকা। কর্মী নির্বাচনের শুরুতে কোথায় কতজন, কোন মানের এবং কত দিনের মধ্যে কর্মীর প্রয়োজন হবে তার তালিকা সংগ্রহ করতে হয়। বিভিন্ন বিভাগ থেকে ফরমাইশের তালিকা পাওয়ার পর কর্মী নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এবার চলে যায় উৎস নির্ধারণ। তালিকা পাওয়ার পর পদের ধরন বুঝে এই জাতীয় কর্মী কোথা থেকে সংগ্রহ করা যাবে সেই সম্পর্কে চিন্তা ভাবনা করে উৎস নির্ধারণ করা হয়। পরেরটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে বড় প্রতিষ্ঠানগুলো নিয়োগ সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী উল্লেখ করে বড় পদের বিজ্ঞাপনগুলো পত্রিকায় আর নিচের পদের অর্থাৎ শ্রমিক বা কর্মীদের চাকুরির বিজ্ঞাপন প্রতিষ্ঠানের গেটে বা বিভিন্ন রাস্তার দেয়ালে দিয়ে থাকে। আমরা আগের ক্লাসে পড়েছি যোগ্য কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ। এবার চলে যাব আমরা কর্মী সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে। কর্মী সংগ্রহের উৎস হচ্ছে দুটি। প্রথমটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, পরেরটা হচ্ছে বাহ্যিক উৎস। আমরা প্রথমে অভ্যন্তরীণ উৎস সম্পর্কে জানব। প্রথমে কাকে বলে জেনে নেই। প্রতিষ্ঠানে অনেক সময় কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে, একে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। এবার আমরা অভ্যন্তরীণ উৎস সম্পর্কে বিভিন্ন উৎস সম্পর্কে জানব। প্রথমে চলে যাই পদোন্নতি। দায়িত্বপূর্ণ পদে অর্থাৎ উচ্চ পদে সাধারণত অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর প্রয়োজন হয়, তাই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্য হতে যোগ্য কর্মীকে পদোন্নতি দেওয়া হয়। বড় প্রতিষ্ঠানগুলোতে উচ্চ পদে জনশক্তি সংগ্রহে এটি একটি গুরুত্বপূর্ণ উপায় বা উৎস। পরেরটায় চলে যায় নিয়োজিত কর্মীদের সুপারিশ। প্রতিষ্ঠানে নতুন কর্মী অনেক সময় প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পরিচিত জন, আত্মীয় স্বজন বা সুপারিশকৃত ব্যক্তিদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এতে সাধারণত অদক্ষ বা আধাদক্ষ কর্মী সংগ্রহ করা হলেও অনেক প্রতিষ্ঠানে দক্ষ কর্মী বা নির্বাহী সংগ্রহেও এই উৎস ব্যবহৃত হয়। পরেরটা চলে যায় শ্রমিক সংঘের সুপারিশ। বড় ও মাঝারি আকারের সরকারি প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক সংঘ আছে, তাই নতুন কর্মীর প্রয়োজন হলে শ্রমিক সংঘের সুপারিশকৃত ব্যক্তিদেরকেও অনেক সময় নিয়োগ দেওয়া হয়ে থাকে। এবার আমরা চলে যাব বাহ্যিক উৎসগুলোতে। প্রথমে কাকে বলে পড়ে নিই। অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। এবার আমরা বাহ্যিক উৎসের উৎসগুলো পড়ব, বিভিন্ন উৎসগুলো পড়ব। চাকরির সন্ধানে। বেকারত্ব বৃদ্ধি পাওয়ার কারণে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের বায়োডাটা জমা দিয়ে রাখে, ফলে কোনো প্রতিষ্ঠানে যদি নতুন কর্মীর প্রয়োজন হয় তখন জমা থাকা বায়োডাটাগুলো থেকেও অনেক সময় কর্মী বাছাই করা হয়। ইন্টারনেটে এরূপ আবেদন বর্তমানে যথেষ্ট জনপ্রিয়। পরেরটা চলে যায় শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদানের অনুমতি ক্রমে চাকুরির বিজ্ঞপ্তি বোর্ডে টানিয়ে দিয়েও সেই জায়গা থেকে কর্মী সংগ্রহ করা যায়। পরেরটা চলে যায় বিনিয়োগ কেন্দ্র। চাকুরি বিনিয়োগ কেন্দ্র নামে কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন কর্মী দরকার হলে কোন মানের বা যোগ্যতার কর্মী লাগবে সেই হিসাবে কর্মী সংগ্রহ করে দেয়। এর পরেরটায় চলে যায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকেও কর্মী সংগ্রহ করা যায়, যেমন হাঁস মুরগি পালন, কারিগরি প্রশিক্ষণ, যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে সেলাই, বুটিক বাটিকের কাজ শেখানো হয়। এই জায়গাগুলো থেকে কিন্তু কর্মী সংগ্রহ করা যেতে পারে। পরেরটা চলে যায় বিজ্ঞাপন। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে কর্মী সংগ্রহ করা যায়। বিজ্ঞাপনে বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা, অনেক সময় বেতন সহ অন্যান্য শর্তাবলী উল্লেখ করে
বিজ্ঞাপন দেওয়া হয়। এখানে আগত ব্যক্তিদের মধ্য হতে যোগ্য কর্মী বাছাই করা হয়। প্রিন্ট মিডিয়া ছাড়াও এখন ইন্টারনেট অনলাইন পত্রিকায়, যার নাম bdjob.com, বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন চাকরির বিজ্ঞপ্তি পত্রিকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার পড়া বুঝতে পেরেছ বা মনোযোগ দিয়ে শুনেছ। এবার আমরা পড়ব কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সুবিধা ও অসুবিধা। প্রথমে চলে যায় আনুগত্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা সবসময় পদোন্নতির প্রত্যাশা করে, তাই এরূপ উৎসকে কর্মী নিয়োগে প্রাধান্য দেওয়া হলে কর্মীরা স্বভাবতই সন্তুষ্ট থাকবে। পদোন্নতির আশায় তারা ঊর্ধ্বতনের আদেশ নির্দেশ মেনে চলতে চেষ্টা করে, ফলে প্রতিষ্ঠানের সকল পর্যায়ে আনুগত্যের ভাবধারা প্রতিষ্ঠিত হয়। চলে যায় পরেরটাই, যোগ্য কর্মী সংগ্রহ। প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের দক্ষতা, যোগ্যতা, আনুগত্য পরায়ণতা ইত্যাদি বিষয়ে পূর্ব থেকে প্রতিষ্ঠানের বা ঊর্ধ্বতনদের জানা থাকে, ফলে শূন্য পদের জন্য সবচেয়ে যোগ্য কর্মী বাছাই করা সম্ভব হয়। পরেরটা চলে যাই আমরা মনোবল উন্নয়ন। প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তির মনোবল উন্নত হলে তারা কার্যক্ষেত্রে স্বেচ্ছাপ্রণোদিত হয়, যার ফলশ্রুতিতে দক্ষতার সাথে কার্য সম্পাদনের চেষ্টা করে। এরূপ মনোবল উন্নয়নে পদোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হিসাবে গণ্য হয়। কোনো কর্মী প্রতিষ্ঠানে যদি তার ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা প্রত্যক্ষ করে, তবে তার কাজের আগ্রহ স্বভাবতই বৃদ্ধি পায়। পরেরটায় চলে যায় শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মীরা পদোন্নয়নের আশায় প্রতিষ্ঠান ত্যাগ করতে চায় না। একটা পদোন্নতির পর সে নতুন পদোন্নয়নের আশায় নিজেকে প্রস্তুত করে, ফলে প্রতিষ্ঠানের পরিত্যাগের চিন্তা বা ছেড়ে দেওয়া চিন্তা বা নতুন চাকরি খোঁজার বিড়ম্বনা তাকে পেয়ে বসে না, ফলে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। পরেরটায় চলে যায় ব্যয় হ্রাস। প্রতিষ্ঠানের বাইরে থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রদান, আবেদনপত্র সংগ্রহ, বাছাই, পরীক্ষা গ্রহণ ইত্যাদি নানান কাজে যথেষ্ট ব্যয়ের সম্ভাবনা থাকে। নতুন কর্মী নিয়োগের পর তাকে প্রশিক্ষণ দিতেও বেশ সময় লাগে, এতে পরোক্ষ ব্যয় বৃদ্ধি পায়। অথচ প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে যদি কর্মী সংগ্রহ করা যায় তাহলে কি হবে, কোনো ব্যয় বা ঝামেলার প্রয়োজন হবে না। পরেরটা চলে যায় নৈতিকতার মান উন্নয়ন। পূর্ব থেকে জানা থাকায় সৎ ও নীতি বিবর্জিত কোনো কর্মী এক্ষেত্রে উচ্চ পদে পদোন্নয়ন পায় না। অনৈতিক কার্যকলাপের ফলে ভবিষ্যৎ পদোন্নয়নের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে মনে করে প্রত্যেকে এই ধরনের কাজ থেকে দূরে থাকে, ফলে প্রতিষ্ঠানে জনশক্তির নৈতিকতার মানের উন্নয়ন ঘটে। তারপরটা চলে যায় কাজের স্বাভাবিকতা রক্ষা। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করার ফলে প্রতিষ্ঠানের কাজের স্বাভাবিকতা এবং গতিশীলতা রক্ষা পায়, কারণ এক্ষেত্রে প্রতিষ্ঠানের বাইরের ও ভেতরে প্রত্যেকেই যেমনি নতুন পদোন্নয়ন প্রাপ্ত কর্মীকে জানে, তেমনি সেও অন্যদেরকে সবাইকে করণীয় কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল থাকে, ফলে কার্যক্ষেত্রে কোনো রকম জটিলতা বা সমস্যা সৃষ্টি হয় না। এবার পরেরটায় চলে যায় প্রাতিষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে অধস্তনদের মনে ঊর্ধ্বতনদের প্রতি যেমনি সুধারণার সৃষ্টি হয়, তেমনি তাদের মনোবল উন্নত হওয়ায় আনুগত্যশীলতা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা এবং অবাধ্যতা দেখা দিতে পারে না। ঊর্ধ্বতন ও অধস্তন একই জায়গায় দীর্ঘদিন কর্মরত থাকায় তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে বা কর্মী ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন ঘটায়। এবার আমরা চলে যাব অসুবিধা সম্পর্কে। আমরা অসুবিধাগুলো পড়ে ফেলি। প্রথমে হচ্ছে শূন্য পদ সৃষ্টি। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ মূলত পদোন্নয়নের মাধ্যমে করা হয়ে থাকে। পদোন্নয়নের ফলে উপরি পর্যায়ে একটা পদ পূরণ হলেও নিচের দিকে সেটা শূন্য হয়ে থাকে। এভাবে এক পর্যায়ে যে নিচের পর্যায়ে কিছু পদ শূন্য থাকে, যা এরূপ উৎস থেকে পরবর্তীতে তার কার্যত পূরণ করা যায় না।
মানে মূলত যেটা যে অসুবিধাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তখন উপরের পদগুলো যখন ঘুরে যায় তখন নিচের পদে নতুন কর্মী নিতে হয়। এবার চলে যাই নতুন মেধার প্রবেশ রোধ। এই ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায়ে নতুন কোনো মেধার আগমন ঘটে না। ফলে চিন্তা ভাবনার দিক থেকে একটা স্থবিরতা বিরাজ করে এবং পরবর্তীতে পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের জন্য প্রতিষ্ঠানে নতুন চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি যে যোগ হওয়ার প্রয়োজন সেক্ষেত্রে তার কোনো সুযোগ থাকে না, যেহেতু সেটা শুধুমাত্র অভ্যন্তরীণ উৎস থেকেই কর্মীগুলো সংগ্রহ করা হয়। যদি বাইরে থেকে সংগ্রহ করা হতো তাহলে কি হতো, নতুন নতুন মেধার প্রবেশ ঘটত। চলে যায় নির্বাচন সংক্রান্ত জটিলতা। এরূপ উৎস থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে উচ্চ পদে কাউকে পদোন্নয়ন দেওয়া হলে নিম্ন পর্যায় পর্যন্ত পদ শূন্যের একটা ধারাবাহিকতা শুরু হয়ে যায়। প্রতিটা পর্যায়ে পদোন্নয়নের যে জটিলতা শুরু হয় তা অনেক ক্ষেত্রে নতুন কর্মী নির্বাচনের চাইতে অধিক ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। ফলে ঊর্ধ্বতনদের উৎকণ্ঠা এবং ঊর্ধ্বতনদের বাড়তি ঝামেলা অনেক সময় স্বাভাবিকভাবে কাজে বাধা সৃষ্টি করে। চলে যায় চিন্তা ও উদ্যমে স্থবিরতা। প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহে নতুন মেধা আসার সুযোগ যেমনি বাধাগ্রস্ত হয়, তেমনি পুরাতন কর্মীরা পদোন্নতি লাভ করলেও পুরাতন মন মানসিকতা আঁকড়ে ধরে বসে থাকে। জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিলে এরূপ মানসিকতার আরো বেশি শক্তিশালী হয়, যার ফলে প্রতিষ্ঠানের সার্বিক চিন্তা এবং উদ্যমে স্থবিরতা বিরাজ করে। পরেরটায় চলে যায় অভ্যন্তরীণ প্রেসার। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে এক্ষেত্রে অন্যায় সুবিধা লাভের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটা অবৈধ প্রেসার গ্রুপ গড়ে ওঠে। শ্রমিক সংঘ নতুন কর্মী নিয়োগ এবং পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে তাদের সুপারিশকৃত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এইভাবে তারা কি করে, বিভিন্নভাবে কর্তৃপক্ষকে নথি স্বীকার করতে বাধ্য করে, ফলে সেটার ফলাফল খুবই খারাপ হয়। উপযুক্ত কর্মীর অভাব। প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তার মৃত্যু, প্রতিষ্ঠানের পরিত্যাগ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে অনেক সময় প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে যোগ্য কর্মী জোগাড় করা সমস্যা হয়ে দাঁড়ায়। সে অবস্থায় অযোগ্য কর্মীকে পদোন্নতি দিয়ে শূন্য পদ পূরণ করা হলেও সেটা প্রতিষ্ঠানের জন্য কখনোই শুভকর হয় না। ফলে সর্বাবস্থায় উৎসের উপর নির্ভর করা সম্ভব না, যার ফলে একটা অভ্যন্তরীণ উৎসে যেভাবে সুবিধা আছে তেমনি অসুবিধাগুলো কিন্তু একই রকম ঝামেলা করে। তো সুবিধা অসুবিধা দুটোই কিন্তু আছে, সেটা প্রতিষ্ঠানের ভেদে কখনো সুবিধা ভালো বা কখনো অসুবিধা ভালো সেই হিসাবে কাজগুলো করা হয়। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, পরিবারের সাথে নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।